থাইল্যান্ডের একটি নামকরা স্কুল, যেখানে বাইরে থেকে সবকিছু একদম পারফেক্ট, কিন্তু হঠাৎ করে এই স্কুলে শুরু হয় একের পর এক ভয়ানক মৃত্যু। স্টুডেন্টরা একে একে আত্মহত্যা করতে থাকে, কিন্তু এই মৃত্যুগুলো কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু নয়, কারণ শুধুমাত্র টপ স্টুডেন্টরাই একে একে মারা যাচ্ছিল। কারা এই কাজটা করছিল বা কি এমন রহস্য লুকিয়ে আছে এই স্কুলের ভেতরে? কেন শুধু মেধাবী স্টুডেন্টদেরকেই টার্গেট করা হচ্ছে? আর এই সব কিছুর পেছনে কি সত্যি আছে কোনো অন্ধকার শক্তি, নাকি শয়তানের সাথে করা কোনো ভয়ঙ্কর চুক্তি? আজ আমরা এই স্কুলের অজানা রহস্য সম্পর্কে জানবো। এক্সপ্লেন করতে যাচ্ছি 2023 সালে মুক্তি পাওয়া থাইল্যান্ডের হরর থ্রিলার সিরিজ ইনিগমা। গল্পের শুরুতেই আমরা ফাকে দেখি। ফায়ের বন্ধু তার ভিডিও বানাচ্ছিল। সে ছাদে উঠে অনেক আনন্দ করে এবং ফায়ের হাতে আমরা একটি পেইন্টিং দেখতে পাই, যেটা তার বন্ধু বানিয়েছে। ফা এই পেইন্টিং এর অনেক প্রশংসা করে। ফা বলে, মাঝে মাঝে আমার মনে হয় আমি কোনো কাচের দেওয়ালের মাঝে বন্দী হয়ে আছি, যে দেওয়ালটা রহস্যময় এবং অদৃশ্য, যেটা আমি দেখতে পাচ্ছি না, তবে সেই দেওয়ালটা চারদিক থেকে আমাকে ঘিরে ফেলছে। আমি এটা ধীরে ধীরে বুঝতে পারছি। যদি তুমি জানতে চাও আমি ভীত কিনা, সত্যি বলতে আমি ভীত, কিন্তু এই দেওয়ালের ওপারে যত অদ্ভুত বা অলৌকিক কিছু থাকুক না কেন, আমি এর রহস্য উন্মোচন করবই। এরপর সিন বর্তমানে চলে আসে। স্কুলে পরীক্ষা চলছিল। ওয়ানরুথাই নামের একটি মেয়ে পেন্সিল শার্প করছিল, কিন্তু সে এমন ভাবে পেন্সিল শার্প করছিল যে তার আঙ্গুল কেটে রক্ত বের হতে থাকে। টিচার তার কাছে এসে বলে, তোমার হাত থেকে তো রক্ত বের হচ্ছে। ওয়ানরুথাই তখন প্রচন্ড রেগে চিৎকার করতে থাকে, আর হঠাৎ করে সেই পেন্সিলটা দিয়ে টিচারের গলায় স্ট্যাব করে দেয়। সে পাগলের মতো টিচারকে মারতে থাকে। সবাই তাকে আটকানোর চেষ্টা করছিল, আর এসব দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। তখন আমরা এখানে ফাকেও দেখতে পাই, যে ব্যাকগ্রাউন্ডে বলছিল এই অদৃশ্য দেওয়ালের পেছনে হয়তো এমন কিছু আছে যা আমাদের কখনোই দেখা উচিত নয় বা জানা উচিত নয়। কিন্তু এটা যত বিপজ্জনকই হোক না কেন, আমি তবুও এর পেছনের সত্যটা জানতে চাই। এর পরের সিনে অ্যাসেম্বলি হচ্ছিল। প্রিন্সিপাল সবাইকে বলে, ওয়ানরুথাই নামের মেয়েটিকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তাই তোমরা তার ঘটনা নিয়ে আর ভয় পেও না। সে বলে ওয়ানরুথাইয়ের মানসিক সমস্যা হয়েছে, এজন্যই সে এমনটা করেছে, আর সে এখন মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আছে এবং আগের বায়োলজি টিচারের বদলে নতুন একজন টিচার আসবে। এখানে সবাই ওয়ানরুথাইয়ের ওই ভিডিওটাই দেখছিল। সবাই গ্রুপ চ্যাটে এটা নিয়ে কথা বলতে থাকে। তখন খাউহোম নামের মেয়েটি বলে, নিশ্চয়ই ওয়ানরুথাই ড্রাগস নেয়, এজন্যই এরকমটা করেছে। পাশের মেয়েটা বলে, ওয়ানরুথাই তো টপ স্টুডেন্ট ছিল, সে কোনোভাবেই ড্রাগ নিতে পারে না। খাউহোম বলে, সে সারা রাত জেগে পড়াশোনা করতো, এজন্যই হয়তোবা নিত। এখানে সবাই ছিল, তবে ফা ছিল না। এদিকে আমরা ফাকে দেখি, সে ওই জায়গাটার ছবি তুলছিল যেখানে ওয়ানরুথাই টিচারের উপর হামলা করেছিল। তখন টেবিলের নিচে কিছু একটা দেখতে পেয়ে সেখানে হাত দেয়, কিন্তু এতে কাচের সাথে তার হাত কেটে যায়। তখনই সেখানে তাদের নতুন টিচার আজিন চলে আসে আর জিজ্ঞেস করে সে এখানে কি করছে। ফা আমতা আমতা করতে থাকে, আর আজিন তখন রুমাল দিয়ে তার হাতের আঘাত চেপে ধরে। ফা তখন অবাক হয়ে আজিনের দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল সে হ্যান্ডসাম টিচারকে দেখে ক্রাশি খেয়ে গেছে। টিচার তার নাম জিজ্ঞেস করে। ফা তার নাম বলে ফারিন্দা, আর এরপর ফা তাকে জিজ্ঞেস করে, আপনি কি নতুন টিচার? আজিন তার কথার উত্তর না দিয়ে জিজ্ঞেস করে, তুমি কি এখানে অদ্ভুত কিছু দেখেছো? ফা জবাব দেওয়ার আগেই আরেকজন টিচার আজিনকে ডাকে তার ক্লাসে যাওয়ার জন্য। তাই আজিন তাকে নার্সিং রুমে গিয়ে ব্যান্ডেজ করার কথা বলে চলে যায়, কিন্তু ফা যখনই তার হাত থেকে রুমালটা সরায়, সে দেখে তার হাত থেকে ক্ষত গায়েব হয়ে গেছে, যা দেখে সে পুরো অবাক হয়ে যায়। এরপর আজিন তাদের ক্লাস নিতে আসে। সে সবার উদ্দেশ্যে বলে, তোমাদের আগের বায়োলজি টিচারের বদলে আমি এখানে এসেছি। কিন্তু আজিন একটু বোকা টাইপের ছিল, তাই ক্লাসের সবাই তার বোকামি নিয়ে মজা করতে থাকে। আজিন বলে, আজ আমরা নার্ভাস সিস্টেমের ব্যাপারে পড়বো, তবে কোনো মেয়ে তার কথাতে মনোযোগী দিচ্ছিল না। সবাই গ্রুপ চ্যাটে তাকে নিয়ে মজা করছিল। তখন আজিন খাউহোমকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করে বলতে পারবে? সে কিছু বলছিল না। আজিন বলে, ক্লাসে মনোযোগ না দিলে তো এরকমই হবে। আর তখন খাউহোম বলে, কে বলেছে যে আমি প্রশ্নের উত্তর পারি না? আমি তো আপনার প্রশ্নটাই বুঝতে পারিনি। তখন সে নার্ভাস সিস্টেমের ব্যাপারে পুরো ডিটেলসে বলতে থাকে, যা দেখে আজিন অবাক হয়ে যায়। আজিন বলে, তাদের আগের টিচার কি এই চ্যাপ্টার পড়িয়ে ফেলেছে? খাউহোম বলে, না, কিন্তু আমাদের জন্য গ্রেডস অনেক ম্যাটার করে। আমাদের টিচাররা তো শুধু প্রশ্ন করতে পারে, এজন্য আমরা সবাই আগে থেকেই নিজেদেরকে প্রস্তুত করে রাখি, কারণ আমরা অন্যান্য স্কুলের স্টুডেন্টদের থেকে অনেক বেশি স্মার্ট, আর আমাদের গ্রেডও অন্যান্য স্কুলের থেকে অনেক ভালো হয়। তাই আমার মনে হয় অলরেডি ক্লাসের সবাই এই চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছে। এইসব শুনে আজিন ইমপ্রেস হয়ে যায় আর সবাইকে হ্যান্ড ক্লাব করতে বলে। এরপর আজিন বলে, পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলামেরও দরকার আছে। আমি শুনেছি এই স্কুলে পড়াশোনা ছাড়া অন্য কোনো কিছু অ্যালাউড নয়। এখানে কোনো ক্লাব নেই, প্লেগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ডও নেই। ব্যাপারটা এমন যেন তোমরা জেলখানায় বন্দী হয়ে আছো। তোমাদের এসবেও মনোযোগ দেওয়া উচিত। আমি জানি তোমরা ঠিকই ফুল গ্রেড নিয়ে গ্রাজুয়েট করবে, কিন্তু তোমাদের সোশ্যাল স্কিল শূন্য রয়ে যাবে। তোমরা কি এরকমটাই চাও? কিন্তু মেয়েগুলো তার কথায় কোনো গুরুত্বই দিচ্ছিল না। তখনই খাওহম বলে, স্যার আপনার প্যান্টের চেন খোলা। বেচারা তো এতে অনেক লজ্জায় পড়ে যায়, আর মেয়েরা তার মজা নিতে থাকে। আজিন ক্লাস থেকে বের হতে গেলে এক টিচারের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। এটা দেখে খাওহম বলে, আমার মাথায় ঢুকছে না যে মিস্টার আজিনকে প্রিন্সিপাল কিভাবে এখানে চাকরি দিল। ফা বলে, কেন? মিস্টার আজিন যা বলেছে তা তো ঠিকই বলেছে। তারা বলে, তুমি দিনে দুপুরে স্বপ্ন দেখা বন্ধ করো ফা। তারা দুজনে চলে যাচ্ছিল, আর ফাকে শুনিয়ে শুনিয়ে খাওহম বলছিল, ফা একটা অদ্ভুত মেয়ে, কিন্তু কিভাবে যেন সে প্রতিবার আমাদের ক্লাসে টপ স্কোর করে। ফা তাদের এইসব কথা কানে তোলে না। এর কিছুক্ষণ পর সে যখন জানালা দিয়ে বাইরে তাকায়, সে দেখতে পায় আজিন তার হাত দিয়ে কিছু পোকা কন্ট্রোল করছে, যেটা দেখে তার অদ্ভুত লাগে। কিন্তু আজিন ফাকে দেখে আবারও বোকার মতো আচরণ করতে থাকে। এরপর ফা বাড়ি এসে তার মায়ের সাথে কথা বলছিল, কারণ তার মা অন্য জায়গায় থাকে আর ফা এখান থেকে পড়াশোনা করে। এরপর সে যখন পড়তে বসে, ফা দেখে তার আয়নাটা ভেঙে গেছে, যা দেখে সে অবাক হয়, কিন্তু এটাকে তেমন গুরুত্ব দেয় না। এরপর আমরা স্কুলে ম্যাট নামের একটি মেয়েকে দেখি। সে স্কুলের ওয়াশরুমে ছিল। তখন হঠাৎ করেই সামনের আয়নাটা ভেঙে যায়, যেখানে তার চেহারাটায় হাসি রূপে ছিল, যা দেখে সে অনেক ভয় পেয়ে চিৎকার করতে থাকে। কিন্তু একটু পরেই সে দেখে আয়না তো ঠিকই আছে। সে তখন কোনো কারণে অদ্ভুত আচরণ করতে থাকে, যেন তার ভেতরে কিছু একটা ঢুকে পড়েছে। সে নিজের কাপড় চোপড় খুলে অদ্ভুত অঙ্গভঙ্গিতে নাচতে শুরু করে দেয়, আর তখনই সে উপর থেকে পুলে ঝাঁপ দেয়। পরদিন ফা যখন স্কুলে আসে, তারা এসে বলে, তুমি তো ম্যাটকে চেনো তাই না? ওই যে ক্লাস 4 এর টপ স্টুডেন্ট মেয়েটি, সে কাল পুলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ফেলেছে। সিকিউরিটি গার্ড দেখেছে যে ঝাঁপ দেওয়ার আগে সে কাপড় খুলে অদ্ভুত ভাবে ডান্স করছিল। তবে আরো অদ্ভুত ব্যাপার হলো, টিচাররা আজকে ম্যাটের টেবিল চেক করেছে, আর সেখান থেকে তারা একটি হিডেন ক্যামেরা পেয়েছে। নিশ্চয়ই স্কুলে এমন কেউ আছে যে তাদেরকে ড্রাগ দিচ্ছে। ওয়ান রুথাই আর ম্যাট দুজনেই টপ স্টুডেন্ট ছিল। দুজনের সাথে একই ঘটনা ঘটেছে। ফা শুধু ভাবতে থাকে কে এইসব করছে আর কি বা করছে। এরপর ব্রেক টাইমে ফা খাওহমকে ডেকে বলে, তুমি তো টিচারদের সাথে খুবই ক্লোজ, আমার একটি কাজ করে দিবে? তুমি কি মিস্টার আজিনের রুমে গিয়ে আমার জন্য কিছু চেক করতে পারবে? খাওহম বলে, কেন? এটা কি ম্যাটের ব্যাপারে? আর তুমি কি অদ্ভুত কিছু দেখেছো? ফা তখন বলে, গতকাল আমি ম্যাটকে আজিনের সাথে দেখা করতে দেখেছিলাম। খাওহম বলে, তুমি চাচ্ছ আমি আজিনের ব্যাপারে খবর লাগাই যে তার মধ্যে কোনো ঘাপলা আছে কিনা? কিন্তু তুমি কি জানো না যে এখন পরীক্ষা চলছে? আমি যদি ধরা পড়ি আমাকে সাসপেন্ড করে দেওয়া হবে। আমি জানি না তুমি কেমন ধরনের, কিন্তু ফা তুমি এখন যা বলছো এটা লাইন ক্রস করছে। ফা বলে, কিন্তু তোমার কি মনে হয় না যে এসব ঘটনা ঘটছে এগুলো অদ্ভুত ঘটনা? ওয়ান আর ম্যাট আগে এরকম ছিল না। তারা দুজনেই টপ স্টুডেন্ট ছিল, আর এখানে যা কিছুই হচ্ছে এগুলো টিচার আজিন আসার পরেই হচ্ছে। সে আরো কিছু বলতে গিয়েও থেমে যায়। খাওহম বলে, তুমি কি বলতে যাচ্ছিলে? ফা বলে, আমি যদি আরো কিছু বলিও তুমি বুঝতে পারবে না। এতে খাওহমের ইগো হার্ট হয়, আর রেগে বলে, তুমি ঠিকই বলেছো, আমার মতো কেউ কেন এসব বুঝবে? তুমি বরং নিজেই ইনভেস্টিগেট করো। আর হ্যাঁ, আমি টিচারদের সাথে ভালো ব্যবহার করি যেন আমার গ্রেড কিছু বাড়াতে পারি। খাওহম তো আসলে ফাকে অনেক বেশি হিংসা করত, আর তার আগে যাওয়ার চেষ্টা করত। এসব বলে সে ওখান থেকে চলে যায়। হোস্টেলে ফিরেও তার পড়াশোনায় মন বসছিল না। সে আজিনের ব্যাপারেই ভাবছিল। এরপর সে কি ভেবে নিজেই স্কুলের দিকে যায়, আর কোনোভাবে গার্ডকে ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে আজিনের অফিসে ঢুকে যায় এবং সেখানে চেক করতে থাকে। সে ওখানে ড্রয়ারে কিছু অদ্ভুত জিনিস খুঁজে পায়। তখনই সেখানে আজিন চলে আসে, তাই ফা তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। আজিন তার কাপড় বদলাচ্ছিল। তখন ফা গ্লাসের মধ্যে দেখে আজিনের গায়ে অনেকগুলো অদ্ভুত ট্যাটু করা। তখনই সে একটা বাচ্চার শব্দ শুনে ভয় পেয়ে যায়। তারা শুনতে পায় বাচ্চাটি বলছিল মিসবিহেভিং বাচ্চাদেরকে ডিসিপ্লিন শেখাতেই হবে। এরপর ফা দেখে হঠাৎ সেখানে আজিন নেই, তাই ফা এখান থেকে বের হয়ে চলে যাচ্ছিল। তখনই এখানে গার্ড চলে আসে, আর তারা দুজন দুজনকে দেখেই ভয় পেয়ে যায়। গার্ড বলে, তুমি এত রাতে এখানে কি করছো? ফা বলে, আমার একটা জিনিস সেখানে রয়ে গিয়েছিল, সেটাই নিতে এসেছিলাম। গার্ড তাকে এখান থেকে নিয়ে চলে যাচ্ছিল। ফা তখন বলে, আপনি কি এখানে কোনো বাচ্চার শব্দ শুনেছেন? বাচ্চাটা বলছিল মিসবিহেভিং বাচ্চাদেরকে ডিসিপ্লিন শেখাতে হবে। এটা শোনার পর গার্ড হাসতে থাকে, আর সেই বাচ্চাটার গলায় ফাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি কি মিসবিহেভিং? ফা তো এইটা শুনে অনেক ভয় পেয়ে যায়। লোকটা বাচ্চার গলায় বলতে থাকে, মিসবিহেভিং বাচ্চাদের নিয়ে আমাদের কি করা উচিত? হ্যাঁ, তাদেরকে মেরে ফেলা উচিত। এই বলে সে জোরে জোরে নিজের মাথাতেই আঘাত করতে থাকে, যেন কিছু একটা তাকে বশ করে ফেলেছে। সে বারবার ওই বাচ্চার গলায় বলতে থাকে, খারাপ বাচ্চাদেরকে ডিসিপ্লিন শেখাতেই হবে। সে নিজেকে মেরে রক্তাক্ত করে ফেলে, আর হেসে ফাকে জিজ্ঞেস করে, তুমিও কি মিসবিহেভিং বাচ্চা? ফা এইসব দেখে অনেক ভয় পেয়ে যায়, আর তার থেকে বাঁচার জন্য পালাতে থাকে। গার্ডও তখন তার পিছু করতে থাকে। বাইরে বেরিয়ে দেখে গেট বন্ধ। সে আবারও স্কুলের ভেতরে ঢুকে দৌড়াতে থাকে, কিন্তু গার্ড একটা সময় ফাকে বাড়ি মেরে ফেলে দেয়।
এতে তার চশমাটা পড়ে যায়, আর চশমা ছাড়া তো ফা ভালো করে চোখেও দেখে না। তার উপর তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। ফা তাকে অনুরোধ করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে আবারও ফাকে মারতে যাচ্ছিল। তখনই কেউ একজন এসে একটি শিকলের মাধ্যমে গার্ডকে আটকে ফেলে। গার্ড তাকে বলতে থাকে তুই আবার কে? তখন আমরা দেখি যে এটা আর কেউ না, এটা হলো টিচার আজিন। সে কিছু মন্ত্রপাঠ করে গার্ডকে শান্ত করে ফেলে। আর এদিকে ফা ঠিক মতো দেখতে পায় না যে ছেলেটা আসলে কে, কারণ তার চোখে তখন চশমা ছিল না। আর তখন আজিন তার কাছে আসলে সে লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে। সে অনেক অবাক হয় যে সে এখানে কিভাবে এলো। তখন সে দেখে তার মাথায় তখন কোনো আঘাতই নেই, মানে এটা একটা স্বপ্ন ছিল। তবে তার কাছে এটা আসল মনে হচ্ছিল। পরদিন সে যখন স্কুলে আসে সে দেখে গার্ডও তো একদম ঠিক আছে। সে স্কুলের ওই জায়গায় যায় যেখানে গত রাতে গার্ড তাকে মেরেছিল। সে কিছু খুঁজছিল আর তার ফোনে কিছু একটা দেখছিল। ওই সময় আজিন ওপরে ক্যামেরা পরিষ্কার করছিল, আর সে ব্যালেন্স হারিয়ে ফায়ের উপরে পড়ে যায়। আর এতে তার হাতের বালতি ফায়ের মাথার উপরে পড়ে যায়, আর সে ভিজেও যায়। মেয়েরা তাকে দেখে হাসতে থাকে। আজিন তার গা মোছার জন্য একটা ন্যাকড়া দিতে থাকে। এই দেখে ফা হাসে আর বলে গত রাতে আমি ঠিক তোমার মতোই একটি ছেলেকে দেখেছি, তবে তোমাদের দুজনেরই পার্সোনালিটি একদমই আলাদা। এরপর আজিন তাকে তার অফিসে নিয়ে আসে তাকে টাওয়াল দেওয়ার জন্য। ফা বলে গত রাতে যা হয়েছে সেটা আমি বিশ্বাসই করতে পারছি না। আজিন বলে তুমি কি তোমার স্বপ্নের ব্যাপারে বলছো? তখনই ফা বলে কিন্তু আমি তো তোমাকে বলিনি যে আমি কোনো স্বপ্ন দেখেছি। এই বলে সে রুমের দরজা লক করে। আর এটা শুনে তো আজিন একদম চুপ হয়ে যায়। ফা বলে এখানে আমি আর তুমি ছাড়া কেউ নেই, তাই তোমার এই নাটক বন্ধ করো। আমি এখন একদম শিওর যে গত রাতে যা হয়েছে সবকিছু সত্য ছিল। কিন্তু আজিন বলে তুমি কি বলছো, আমি তো বুঝতে পারছি না। ফা বলে স্কুলে যে সকল অদ্ভুত ঘটনা ঘটছে আমার মনে হয় এই সবের পেছনে তোমার হাত আছে। আজিন বলে আমি এরকম কিছুই করিনি। ফা বলে কাল রাতে কি হয়েছে সেটা তুমি ভালো মতোই জানো। আজিন বলে তুমি হয়তো এসব ইমাজিন করেছো। ফা বলে প্রথমে আমি ভাবতাম এইসব হয়তো আমার ইমাজিন, কিন্তু ওয়ানরুথাইয়ের ঘটনার পর থেকেই আমি ইনভেস্টিগেট করতে শুরু করেছি আর ধীরে ধীরে বুঝতে পারি এইসব আমার ইমাজিন না। টিচাররা ম্যাটের টেবিল থেকে যে ক্যামেরাটা পেয়েছে সেটা আমিই লাগিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল ওয়ানরুথাইয়ের পরের শিকার হবে ম্যাট, আর সেটাই হয়েছে। শুধু সেখানেই নয়, পুরো স্কুলের আনাচে কানাচে অনেক জায়গায় আমি ক্যামেরা লাগিয়েছি যেন আমি কালপ্রিটকে ধরতে পারি। সে আজিনকে গত রাতের ভিডিওটা দেখিয়ে বলে তুমি আমাকে বোকা বানাতে পারবে না। তুমি এমন ভাবে সবকিছু সাজিয়েছো যেন আমার কাছে সবকিছু স্বপ্ন মনে হয়, কিন্তু তুমি এটা করলে কি করে? আজিন তার রূপ চেঞ্জ করে বলে তোমার এই ছোট্ট ইনভেস্টিগেশন তোমার জন্য কতটা বিপজ্জনক হতে পারে তোমার কোনো ধারণা আছে? ফা তখন কান্না করে বলে আমি স্কুলের লাইব্রেরিতে মেধাবী ছাত্রীদের লিস্ট দেখেছি, যেখানে প্রথমে ওয়ানরুথাই ছিল, দ্বিতীয়ত ছিল ম্যাট, তারা দুজনেই তো মারা গেছে, আর তৃতীয় নাম্বারে কে আছে জানো? আমি। আর তুমি আমাকে চুপচাপ থাকতে বলছো? আমি আমার টেবিল থেকে এটা পেয়েছি যেখানে একটা সিম্বল আঁকা ছিল। এইসব দেখে আজিন অবাক হয় আর বলে তুমি এটা কবে পেয়েছো? ফা বলে তুমি আমাকে আগে বলো এরপরে শিকার কি আমি হতে চলেছি? আমি কি মরে যাব? সে অনেক প্যানিক হয়ে যায়, তাই আজিন জাদু করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর তার যখন জ্ঞান ফেরে সে নিজেকে একটি অদ্ভুত রুমে বন্দি দেখতে পায়। তখনই সেখানে আজিন চলে আসে আর ফা তাকে জিজ্ঞেস করতে থাকে আজিন কেন তাকে এখানে নিয়ে এসেছে, সে তার সাথে কি করতে যাচ্ছে। তখন আজিন হঠাৎ এসে তার গলা চেপে ধরে বলে আমি তোমাকে মেরে ফেলবো, কিন্তু আবারও হঠাৎ তাকে ছেড়ে দিয়ে মন্ত্র পড়তে থাকে। সে তার কপালে হাত রাখে আর তখন ফার মনে হচ্ছিল যে সে পানিতে ডুবে যাচ্ছে, কিন্তু আজিন যখনই কপাল থেকে হাত সরায় সে আবারও নিজেকে সেই রুমে দেখতে পায়। তবে তার পুরো শরীর ভিজে গেছিল, তার মনে হচ্ছিল সে সত্যি পানিতে ডুবে যাচ্ছিল। সে চিৎকার করে বলতে থাকে তুমি সব কি করছো আমার সাথে? আজিন ফাকে বারবার শান্ত হতে বলছিল, কিন্তু ফা চিৎকার করে সাহায্য চাইতে থাকে। এরপর আজিন আবারও যখন তার কপালে হাত রাখে সে আবারও পানিতে চলে যায়। আর তখনই হঠাৎ করেই ফা চিৎকার করে বলতে থাকে আমি তোমাকে মেরে ফেলবো, যেন তার ভেতরে কিছু একটা ঢুকে পড়েছে। আজিন তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তবে তার শক্তি এতটাই বেড়ে যায় যে ফা ওই রশিটাই ছিঁড়ে ফেলে আর আজিনের উপর হামলা করে দেয়। এতে তারা দুজনেই বাস্তবে ফিরে আসে। আসলে তারা এতক্ষণ কল্পনার জগতে ছিল আর আমরা তাদেরকে একটি বাথটাবে দেখতে পাই। ফায়ের তখন জ্ঞান চলে এসেছিল। আজিন বলে তুমি অনেক ভালো করেছো, তবে তোমাকে 100-তে 90 নম্বর দিচ্ছি, 10 নম্বর কাটছি কারণ তুমি আমাকে মারার চেষ্টা করেছিলে। ফা তো এসবের কিছুই বুঝতে পারছিল না যে এইসব কি হচ্ছে। তখন হঠাৎ তার বমি হয় আর ওখানে থাকা সবগুলো কাগজ কালো হয়ে যায়। আজিন বলে তুমি এখন নিশ্চয়ই কনফিউজড হয়ে আছো যে এইসব কি হচ্ছে, কিন্তু আমি তোমার ভেতর থেকে অভিশাপ বের করে ফেলেছি, আপাতত তুমি সেফ আছো। সে আরো বলে তুমি কালো জাদুর ব্যাপারে শুনেছো তাই না? এটা কোনো গল্প নয়, এটা সত্য। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা সারা জীবন এসব জাদুমন্ত্র নিয়ে কাটিয়ে দেয়, আর আমিও তাদের মধ্যেকার একজন। সে বলে এই স্কুলে কেউ একজন আছে যে কালো জাদু করছে, যার ফলে এইসব অদ্ভুত ঘটনা ঘটছে। ওই ব্যক্তিকে ধরার জন্যই আমি এখানে টিচার সেজে এসেছি। আর হ্যাঁ, তুমি তার পরবর্তী শিকার, তাই সেফটির জন্য এখন থেকে তুমি আমার সাথে
এই রুমেই থাকবে আর আমাকে সাহায্য করবে ওই ব্যক্তিকে ধরার জন্য। তখন আমাদের ওই ব্যক্তিকে দেখানো হয় যে কালো জাদু করছিল, তবে তার মুখ একটি কাচের মাস্ক দিয়ে ঢাকা ছিল। এরপরের সিনে আমরা দেখি ফা তার জিনিসপত্র নিয়ে আজিনের ঘরে থাকতে চলে এসেছে আর তার মাকে বলে দেয় যে সে তার বন্ধুর বাড়িতে থাকতে এসেছে। তখন আজিনকে শার্টলেস অবস্থায় দেখে সে চিৎকার করে ওঠে আর বলে তুমি এভাবে কেন ঘুরছো? আজিন বলে এটা আমার ঘর, আমি যেভাবে ইচ্ছা সেভাবেই থাকবো। আর শার্টলেস অবস্থায় কি কোনো ছেলেকে আগে কখনো দেখোনি? এরপর কেভিন তাকে বলে তুমি এই সোফায় থাকবে আর আমি বিছানায়। এখন থেকে তোমাকে আমার বানানো রুলস মানতে হবে। আমি লাইন এঁকে দিব, ওই লাইন ক্রস করবে না, আমাকে সন্দেহ করবে না আর আমাকে একদমই প্রশ্ন করা যাবে না। যদি আমার এইসব কথা না মানো তাহলে তোমার জীবন বিপদে পড়বে। কানিং বলে আমি আগে ভাবিনি যে তুমি এমন হবে। আজিন বলে তুমি কি ভেবেছো যে আমি টিভিতে দেখানো তান্ত্রিকদের মতো কালো পোশাক পরে থাকবো? তুমি জানো না যে আমার এই প্রফেশনে আমি কত ভালো পেমেন্ট পাই। মানে আজিন হলো একজন আধুনিক তান্ত্রিক। ফা বলে সেটার কথা বলছি না, তোমার পার্সোনালিটির কথা বলছি। তুমি সবচেয়ে কাইন্ড টিচার মনে হচ্ছে। আজিন বলে আমি তোমাকে আগেও বলেছি যে আমি আসল টিচারই নই। এরপর সে রশির মাধ্যমে রুমটা দুভাগ করে দেয় আর বলে তোমার যা ইচ্ছা ওপাশে থেকে করতে পারো, কিন্তু তুমি কখনোই এই লাইন ক্রস করবে না আর আমার এইসব জিনিসপত্রে হাত লাগানোর চেষ্টাও করো না। যদি তুমি লাইন ক্রস করো তাহলে আত্মারা তোমাকে ঘিরে ধরবে। এই বলে সে তাকে ভয় দেখায়। এরপর আজিন ঘুমিয়ে পড়ে, কিন্তু ফায়ের ঘুম আসছিল না। সে ওখানে আজিনের একটি লাইব্রেরি দেখতে পায় আর সেখানে গিয়ে আজিনের জাদুমন্ত্রের বইগুলো নিয়ে পড়তে থাকে আর ব্যাপারটা তার কাছে অনেক ইন্টারেস্টিংও লাগে। এরপর সকালবেলা আজিন ব্রেকফাস্ট বানাচ্ছিল। সে দেখে ফা বই পড়তে পড়তে ওখানেই ঘুমিয়ে আছে, তাই সে ভো করে ফাকে জাগিয়ে দেয়। ফা তো এতে অনেকটাই ভয় পেয়ে যায়। এরপর আজিন তাকে স্কুলে নিয়ে যায়, তবে স্কুলের পেছনেই তাকে ড্রপ করে দেয় যেন কেউ তাদের একসাথে দেখে অন্য কিছু না ভাবে। যাওয়ার সময় আজিন তাকে আটকে তার গলায় একটি লকেট পরিয়ে দেয় আর এতে ফা একটু লজ্জা পেয়ে যায়। আজিন বলে এটা সবসময় পরে থাকবে, কিন্তু তুমি হঠাৎ লজ্জা কেন পাচ্ছ? ফা বলে কই না তো, কিন্তু এই অবস্থায় কিছু মেয়ে তাদের একসাথে ছবি তুলে ফেলে। এরপর সবাই তাকে ঘিরে ধরে আর জিজ্ঞেস করে তোমাদের মাঝে কি কিছু চলছে? ফা বলে এরকম কিছুই নয়। খাওহুম বলে মনে হচ্ছে ফা মিস্টার আজিনের ক্লোজ হওয়ার চেষ্টা করছে যেন সে পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারে। তখনই আজিন এসে ফাকে বলে ফা আমার মনে হচ্ছে আমাদের ব্যাপারে সবাইকে বলে দেওয়া উচিত। তোমার ব্রেকফাস্টের জন্য আর কতদিন তোমার আঙ্কেলকে জ্বালাবে? খাওহুম বলে আঙ্কেল মানে? আজিন বলে হ্যাঁ আমি ফায়ের আঙ্কেল হই আর ফা আমার ভাতিজি। মানে কি ভাবলাম আর কি হলো। তো আজিন ফাকে বলে ব্রেক টাইমে আমার অফিসে এসো, তোমার সাথে কথা আছে। আর হ্যাঁ তোমার মায়ের মেসেজটা দেখে নিও। এই বলে সে চলে যায়। তখন ফা দেখে তার মা তাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে। তার মা বলে তোমার আঙ্কেল আজিন অনেকদিন পর বিদেশ থেকে দেশে ফিরেছে, তাই তার খেয়াল রেখো। আর আঙ্কেল বলে আজিনের থেকে স্কুলে কোনো স্পেশাল ট্রিটমেন্ট নিও না। এই মেসেজ শুনে সবাই বিশ্বাস করে নেয় যে আজিন ফায়ের আঙ্কেল। তবে ফা তো এইসব দেখে পুরো অবাক হয়ে যায় যে সে তো তার মাকে আজিনের ব্যাপারে কিছুই বলেনি। সে আজিনের কাছে এসে জিজ্ঞেস করে তুমি আমার মায়ের সাথে কি করেছো? তুমি কি তাকে হিপনোটাইজ করেছো? আজিন বলে হ্যাঁ এরকম কিছুই, তবে এতে তোমার মায়ের কোনো ক্ষতি হবে না। ফা এটা শুনে অনেক রেগে যায় আর বলে তুমি এটা কিভাবে করতে পারো? সে আমার মা, তুমি আমার মাকে ব্যবহার করছো, আমাকে না জানিয়ে তুমি কেন গাধার মতো কাজ করলে? আজিন তখন অনেকটা রেগে যায় আর ফাকে বলে আমি শেষবারের মতো তোমাকে বলছি আমি এখানে ওই কালো জাদু করা খারাপ ব্যক্তিকে ধরতে এসেছি। তোমাকে যেটা কাজ দেই তুমি শুধু সেটাই করো। তুমি কি রুলস ভুলে গেছো? আমাকে প্রশ্ন করা যাবে না আর আমাকে সন্দেহ করবে না, তাই নিজের মুখ বন্ধ রাখো। ফা তখন চুপ করে বসে পড়ে। এরপর সে ফাকে পরীক্ষায় টপ করা ছাত্রীদের লিস্ট দিয়ে বলে তাদের উপর নজর রাখতে। অদ্ভুত কিছু দেখলেই আমাকে বলবে, কারণ আমার মনে হচ্ছে তাদের মধ্যেকার কেউ একজন কালো জাদু করছে আর এখান থেকেই কেউ তার পরবর্তী শিকার হতে চলেছে। সে ফাকে স্কুলের ম্যাপ দেখায় যেখানে সে কিছু জায়গা মার্ক করে রেখেছিল, যে জায়গাগুলো তার কাছে অভিশপ্ত মনে হয়েছে। আজিন বলে তুমি ওই বাচ্চাদের ব্যাপারে খোঁজ লাগাও আর আমি এই জায়গাগুলো থেকে কালো জাদুর জিনিসপত্র নষ্ট করতে যাচ্ছি। ফা দেখে এই লিস্টে নামসাইয়েরও নাম আছে। তখন আমরা জানতে পারি নামসাই আসলে একটা সময় তার বেস্ট ফ্রেন্ড ছিল। তখন কেউ বাইরে থেকে তাকে ফলো করছিল। পরের সিনে আমরা দেখি ক্লাসে নামসাই বসেছিল আর বাইরে থেকে ফা নামসাইকে দেখছিল। আর তখনই হঠাৎ করেই তার মুখ থেকে রক্ত বের হতে শুরু হয় আর মুখের ভেতর থেকে একটি কাচের টুকরো বের হয়ে আসে। তার প্রচন্ড রক্তপাত হচ্ছিল আর তখনই তার শব্দে ওখানে নামসাই চলে আসে। তখন চারদিক থেকে অনেকগুলো হাত বেরিয়ে নামসাইকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। নামসাই তার কাছে সাহায্য চায়, কিন্তু ফা চেয়েও তার কোনো সাহায্য করতে পারছিল না। আর তখনই তার ঘুম ভেঙে যায়, মানে সে স্বপ্ন দেখছিল। এদিকে আজিন অডিটোরিয়ামে এসে খুঁজছিল যে কোথায় কোথায় কালো জাদুর জিনিসপত্র রাখা আছে। সে এখানে একটি জায়গায় একটি পুতুল খুঁজে পায় আর ওটা ধরার সাথে সাথেই আশেপাশের জিনিসপত্র কাঁপতে শুরু করে দেয়। আজিন তার আংটির মাধ্যমে জাদু করে রুমটা বন্ধ করে দেয়। এদিকে ফা নামসাইকে কল করে বলে তুমি কোথায় আছো আর কি করছো? নামসাই বলে কেন আমার জন্য চিন্তা হচ্ছে? কারণ আমি টপ স্টুডেন্ট, আমারও এটা নিয়ে সন্দেহ হয়েছে।
হয়েছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি এখন ঘরে আছি। কিন্তু তখনই ফা শুনতে পায় নামসাইয়ের বন্ধুরা তাকে ডাকছে। ফা বলে, তুমি কি এখনো স্কুলে আছো? আমাকে মিথ্যা কেন বললে? নামসাই বলে, সরি। আর হ্যাঁ, আমি স্কুলেই আছি। কেউ আমাকে অদ্ভুত একটি চিঠি দিয়ে মিউজিক রুমে ডেকেছে, আমি সেখানেই যাচ্ছি চেক করতে যে কিছু পাই কিনা। ফায়ের তখন মনে পড়ে স্কুলের ডেঞ্জারাস জায়গাগুলোর মধ্যে মিউজিক রুমও আছে। ফা তাকে সেখানে যেতে নিষেধ করে দেয়, তবে নামসাই তার কথা না শুনেই মিউজিক রুমে ঢুকে পড়ে। ফা তাড়াতাড়ি সেদিকেই আসতে থাকে। নামসাই দেখে মিউজিক রুমে কেউ একটি ম্যানিকুইন ঝুলিয়ে সেখানে রক্ত লাগিয়ে রেখেছে। এটা দেখে নামসাই ভয়ে চিৎকার করতে থাকে। ফা এসে তাকে সামলাতে থাকে, আর এরই মাঝে আজিনও সেখানে চলে আসে। তার পেছনে কেউ একজন ছিল, তবে আজিন পেছনে ঘুরতেই মেয়েটি ওখান থেকে পালিয়ে যায়। বাড়ি আসার পর সে নামসাইকে কল করে বলে, কিছুদিন বাড়িতে থেকে রেস্ট করো। এরপর আজিন তাকে বলে, মিউজিক রুমে জাদুর কোনো জিনিসপত্র ছিল না, ওই ব্যক্তি শুধু নামসাইকে ভয় দেখাতে চাচ্ছিল। তবে চিন্তা করো না, তোমার বন্ধু এখন সেফ আছে। ফা বলে, এখন আমরা কি করব? আজিন বলে, যদি কালপ্রিট সত্যি সত্যি শুধু টপ স্টুডেন্টদের টার্গেট করে, এর মানে হলো গ্রেড তার কাছে অনেক ম্যাটার করে। তাই আমি নতুন একটি প্ল্যান বানিয়েছি। এই শনিবার আমি একটি টেস্ট প্রিপারেশন ক্লাস রাখবো, যেখানে বেস্ট টিচারদের রাখবো, আর সেখানে অবশ্যই টপ স্টুডেন্টরা ক্লাস করতে আসবে। আর ওই ব্যক্তিও সেদিন ওখানে আসবে। সে নিশ্চয়ই শান্ত হয়ে বসে থাকবে না। আমি চাই তুমিও সেদিন টেস্ট ক্লাসে আসবে, আর সবার উপরে নজর রাখবে। কোনো কিছু অদ্ভুত দেখলেই আমাকে মেসেজ করে বলে দেবে। এরপর শনিবার চলে আসে। ফা সবার উপর নজর রাখছিল, তবে সে অদ্ভুত কিছুই দেখতে পায় না। সবাই তো মন দিয়ে ক্লাস করছিল, কিন্তু তখনই সে ওখানে একটি মেয়েকে দেখতে পায়, আর সাথে সাথে আজিনকে মেসেজ করে মেয়েটার বায়ো তাকে দিতে বলে। সে দেখে মেয়েটি সায়েন্স গ্রুপের ছিল না, সে তো আর্টস এর ছিল। তাহলে মেয়েটা কেন এই ক্লাসে আসলো? আমরা দেখি মেয়েটা অদ্ভুত ভাবে ফায়ের দিকে তাকিয়েছিল। ফা বলে, এখন আমরা কি করব? আজিন বলে, তুমি পেছনে ঘোরো না, ওই মেয়েটা তোমার দিকেই তাকিয়ে আছে। তখন হঠাৎ করে মেয়েটা আজিনের কাছে এসে ওয়াশরুমে যাওয়ার কথা বলে। ফা আর আজিনও তখন তার পিছু পিছু ওয়াশরুমের দিকে যেতে থাকে। ফা যখনই ওয়াশরুমে যায়, মেয়েটি তাকে টেনে ভেতরে নিয়ে যায়। তখন সেখানে আজিনও চলে আসে আর ফাকে ডাকতে থাকে। মেয়েটি ফাকে বলে, তুমি ভয় পেও না, আমি তোমাকে রক্ষা করব। তখন হঠাৎ করেই সে দরজা খুলে আজিনের উপর হামলা করে দেয়, আর তার দিকে পানি ছুড়ে দিয়ে আজিনের মেন সুইচে একটা লাথি মেরে দেয়। মেয়েটা তখন উল্টাপাল্টা মন্ত্র পড়ে আজিনের উপরে চাল ডাল ছুড়ে মারতে থাকে। তারা তাকে থামতে বললেও সে থামছিল না। এরপর সবাই শান্ত হয়ে বসেছিল। আসলে মেয়েটির নাম হলো ইভা। সে ভেবেছিল স্কুলে যা কিছু হচ্ছে এই সব কিছু আজিনই করছে, আর ফাকেও হয়তো বিরক্ত করছে, তাই সে ফাকে বাঁচাতে এটা করেছে। ইভা তখন তার কাছে ক্ষমা চায়। আজিন বলে, তোমার কেন মনে হয়েছে যে আমি এইসব করছি? ইভা বলে, কারণ তুমি অনেক অদ্ভুত। এই শুনে ফা হেসে বলে, ওর কোনো দোষ নেই, প্রথম তো আমিও তোমাকে সন্দেহ করেছিলাম। ইভা তখন জিজ্ঞেস করে, স্কুলে কি কেউ কালো জাদু করছে? কিন্তু আজিন আর ফা দুজন দু রকমের কথা বলে। ফা বলে হ্যাঁ, আর আজিন বলে না। আজিন ফাকে বলে, একদম চুপ থাকো, আমি বুঝতে পারছি তুমি কি ভাবছো। ফা বলে, কিন্তু ইভা আমাদের সাহায্য করতে পারে। সে আরো কিছু বলবে, কিন্তু আজিন তাকে থামিয়ে দেয়। কিন্তু কি ভেবে সে ইভাকে বলে, স্কুলের কেউ একজন তোমাদের ফ্রেন্ডদেরকে পয়জন দিচ্ছে, আর আমরা ওই ব্যক্তিকেই খুঁজছি। এখন তুমি যদি সাহায্য করতে চাও করো। এই বলে সে চলে যায়। এরপর ফা ইউর থেকে জানতে পারে ইভা একটি অকাল্টের মেম্বার, যেখানে লোকজন ছোটখাটো জাদুমন্ত্র করে বেড়ায়। তবে সে যখন থেকে এটাই জয়েন করেছে, তার ফ্রেন্ডরা তার থেকে দূরে চলে গেছে। ইভা তখন ফাকে বলে, সত্যি করে বলো, স্কুলে কি কেউ কালো জাদু করছে? আমি বিশ্বাস করি কালো জাদু আছে, আমি প্রমিস করছি আমি কাউকেই বলবো না। ফাও তখন হ্যাঁ বলে দেয়। ইভা তো এটা শুনে খুশিতে লাফাতে থাকে। ফা বলে, ব্যাপারটা একদমই মজার নয়, আর কালপ্রিট তেমন একটা বড় জাদুও পারে না, সে শুধু ইলুশন তৈরি করতে পারে। ইভা বলে, তোমার কোনো সাহায্য লাগলে আমাকে বলো, আমি করব। এখানে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এদিকে আজিন স্টোর রুমে এসে এখানকার কালো জাদুর জিনিসপত্রগুলো নষ্ট করতে থাকে। সে এখানে ওইরকম সিম্বল দেখতে পায় যেরকমটা ফা তাকে দেখিয়েছিল। তখন সে স্কুলের ম্যাপে অভিশপ্ত জায়গাগুলো মিলিয়ে দেখে ওই সিম্বলটাই হয়, আর সেটা একটি জায়গায় গিয়ে যুক্ত হয়েছে, যেটা স্কুলের পাশের জঙ্গলের দিকে ইঙ্গিত করছে। এটা দেখে সে তাড়াতাড়ি সেদিকে যেতে থাকে। এদিকে ইভা ফাকে বলে, আমি প্রথমে ভেবেছিলাম মিস্টার আজিন হয়তো এনিগমা। ফা বলে, এনিগমা? এটা আবার কি জিনিস? কিন্তু সে যখনই ইভার দিকে ঘুরে তাকায়, সে দেখে ইভার মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ফা এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। ইভা পড়ে গিয়ে বমি করতে থাকে, আর ফা তাকে ডাকতে থাকে। এদিকে আজিন ওই জঙ্গলে চলে যায়, যেখানের একটি গাছে ওই রকম সিম্বলই আঁকা হয়েছিল। এদিকে ক্লাসরুমে হঠাৎ করেই একটি কাক জানালার সাথে বাড়ি খেয়ে মারা যায়। সবাই এই ঘটনা দেখে অবাক হয়ে যায়, আর তখনই হঠাৎ সবাই বমি করতে শুরু করে। সবার ভয়াবহ অবস্থা দেখে টিচাররা সবাইকে বাড়ি পাঠিয়ে দেয়। সবাই চলে যাচ্ছিল, আর তখনই আমরা সেখানে ওই মেয়েটাকে দেখতে পাই, কিন্তু কেউই তাকে দেখতে পাচ্ছিল না। টিচারের অ্যানাউন্স শুনে আজিনও সেদিকেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখান থেকে একটি শব্দ আসতে শুরু হয়, আর এখানে সে একটি ডিভাইস দেখতে পায়, যেখানে লেখা
ফা ওঠে, হ্যালো আজিন, তুমি কি এখনো ইনিগমাকে খুঁজছো? তখন একটি অদৃশ্য শক্তি তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে ইভার অবস্থা তো খুবই খারাপ হচ্ছিল, তাই ফা তার গলার লকেটটা খুলে ইভাকে পরিয়ে দেয়। তখন ইভা শান্ত হয়ে যায়, তবে লকেটটা খোলার সাথে সাথেই সবার মতো ফায়েরও বমি শুরু হয়। এদিকে আজিন তার সমস্ত শক্তি ব্যবহার করে খারাপ শক্তিটাকে আটকে দেয়, আর এর জন্য সবাই স্বাভাবিক হয়ে যায়। এরই মাঝে ফা ওই মেয়েটাকে দেখতে পায় যে কালো জাদু করে। সে ওই মেয়েটির পিছু করতে থাকে আর এই ব্যাপারে আজিনকে বলে দেয়। আজিন তাকে বলে, তুমি যেখানে আছো সেখানেই থাকো, তার পিছু করো না, সে অনেক ডেঞ্জারাস। আমি তাকে যতটা কমজোর মনে করেছিলাম সে ওরকম নয়। কিন্তু ফা তার কথা শোনে না, সে তার পিছু পিছু চলে আসে। মেয়েটি একটি রুমে ছিল, কিন্তু ফা যখনই ওই রুমে প্রবেশ করে তখনই পুরো রুমটা অন্ধকার হয়ে যায়। সে এতে অনেকটা ভয় পেতে থাকে। সে আজিনকে এই ব্যাপারটা বলে যে একটি রুমে ঢোকার পরেই সেটা অন্ধকার হয়ে যায়, যেন সে অন্য একটি জায়গায় টেলিপোর্ট হয়ে গেছে। আজিন বলে, তুমি শান্ত হও, তুমি দিনের বেলাতেই রুমে আছো আর তুমি টেলিপোর্টও হওনি। মেয়েটির জাদুর কারণে তুমি এরকম দেখছো, আর আমার মনে হয় না তুমি একা আছো, ওই মেয়েটিও নিশ্চয়ই তোমার সাথেই আছে। তখন আমরা দেখি মেয়েটা সত্যি তার পেছনে দাঁড়িয়েছিল, আর এটা অন্য কেউ না, এটা ফাইরি বেস্ট ফ্রেন্ড নামসাই ছিল। এরপর ফ্ল্যাশব্যাকে আমাদেরকে নামসাইয়ের কাহিনী দেখানো হয়। কোন একটা কারণে নামসাই অনেক ডিপ্রেশনে ভুগছিল, সে আত্মহত্যা করার চেষ্টা করছিল। আর তখনই তার পিসিতে একটা মেসেজ আসে যেখানে লেখা ছিল, হ্যালো, তুমি কি এই দুনিয়াটাকে অনেক ঘৃণা করো? সবাইকে তুমি পুড়িয়ে দিতে চাও? এটা দেখে সে অবাক হয়ে যায়। তখনই তার কাছে একটি পার্সেল আসে, সেখানে একটি মাস্ক আর কালো জাদুর বই ছিল। তখন কাচের সাথে তার হাত কেটে সেই মাস্কের উপর রক্ত পড়ে যায়। এরপর সিন বর্তমানে আসে। ফা তখন বুদ্ধি করে একটি রঙের ডাব্বা ফেলে দেয়। রংটা যখনই নামসাইয়ের পায়ে লেগে যায় ফা বুঝে যায় সে কোথায় দাঁড়িয়ে আছে। আসলে ফা তাকে দেখতে পাচ্ছিল না। ফা তাড়াতাড়ি ওখান থেকে সরে যায় আর একটি জায়গায় লুকিয়ে পড়ে। তবে নামসাই তাকে খুঁজে হামলা করার চেষ্টা করছিল। ফা কোনো রকমে নিজেকে রক্ষা করছিল। এদিকে আজিন তার কাছে আসছিল, আর যে জিনিসগুলো দিয়ে এখানে ইলিউশন তৈরি করা হয়েছে সেই সব জিনিসগুলো সে নষ্ট করে দেয়। আর এর জন্য ফা এইবারে মেয়েটাকে দেখতে পাচ্ছিল। তবে নামসাইয়ের মুখে কাচের মাস্ক ছিল, তাই ফা তার মুখ দেখতে পায় না। নামসাই তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই আজিন এসে তাকে আটকে ফেলে আর বলে, তুমি কি আদৌ জানো যে তুমি কতটা ডেঞ্জারাস কাজ করছো? তখনই নামসাই কাশতে শুরু করলে ফা আজিনকে বলে, এসব কি করছো? আজিন বলে, আমি কিছুই করছি না, হয়তো তার জাদুর প্রভাবে এমনটা হচ্ছে। তখন নামসাই পালাতে থাকলে আজিন তার পিছু করতে চায়, তবে ফা তাকে আটকায় আর বলে, সে অনেক ডেঞ্জারাস, তোমার কিছু হয়ে যেতে পারে। আজিন এতে অনেকটা রেগে যায় আর তার মুখ চেপে ধরে বলে, কোনটা ডেঞ্জারাস সেটা আমি ডিসাইড করব, তুমি নও। ফায়ের জন্য মেয়েটি হাতছাড়া হয়ে যায়। সে ফাকে বাড়ি যেতে বলে মেয়েটির পিছু করতে থাকে। সন্ধ্যায় আজিন যখন বাড়ি ফিরে আসে সে অনেকটা আহত অবস্থায় ছিল। ফা তার আঘাতে ব্যান্ডেজ করতে থাকে। আজিন বলে, আমার এসবের দরকার নেই, আমি একদম ঠিক আছি। তবে ফা তাকে ওষুধ লাগাতে থাকে আর জিজ্ঞেস করে, ওই মেয়েটার কি হলো? আজিন বলে, সে পালিয়ে গেছে, কিন্তু এমন মনে হচ্ছে যে তুমি তাকে নিয়ে চিন্তিত। ফা অস্বীকার করে বলে, আমি কেন তার জন্য চিন্তিত হব? তখন আজিন হঠাৎ তাকে জিজ্ঞেস করে, ফা তুমি কখন জানতে পেরেছো যে সেই মেয়েটা নামসাই? তুমি আমাকে এই কারণেই আটকানোর চেষ্টা করছিলে কারণ তুমি আগে থেকেই জানতে ওই মেয়েটা নামসাই, তাই না? তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সে মেয়েটিকে দেখে নামসাই বলে ডেকেছিল। ফা তখন অনেক কাঁদতে শুরু করে আর তখনই তার পেটের মধ্যে ডেকে ওঠে, অর্থাৎ তার ক্ষুধা লেগেছে। আজিন বলে, আমি জানি না কিভাবে কাউকে সান্ত্বনা দিতে হয়, তবে তোমাকে খাওয়ানোর জন্য আমি বাইরে নিয়ে যেতে পারবো। ফা বলে, তুমি তো আহত। আজিন বলে, কে বলেছে? সে ব্যান্ডেজ সরালে আমরা দেখতে পাই তার গায়ে কোনো আঘাত নেই। সে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমার এসবের দরকার নেই, তবে তুমি আমার কথা শোনোনি। এরপর তারা দুজন বাইরে খাবার খেতে আসে। তারা দুজন এখানে একসাথে অনেক ভালো সময় কাটায় আর অনেক মজা করে। এরপর তারা একটি ছাদে যায় আর ফা তাদের এইসব সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করছিল। আজিন বলে, ভিডিও কেন করছো? ফায়ের তখন মনে পড়ে নামসাই প্রথমে তাকে এই ছাদে নিয়ে এসেছিল। নামসাই সবসময় তার ভিডিও বানাতো, এর জন্য তার মন খারাপ হয়ে যায়। তখন আজিন ব্যাকগ্রাউন্ডে বলে, আমি এমন কাজ কখনোই করিনি যেমনটা আমি তোমার সাথে করেছি। কখনোই কাউকে খাবার খাওয়াইনি, কারোর সাথে সময় কাটাইনি। আজিন তার মন খারাপ দেখে বলে, তুমি কি ওই বড় টাওয়ারের উপরে যেতে চাও? এরপর আজিন কালো জাদু করে আর নিজের হাত ফায়ের দিকে বাড়িয়ে দেয়। ফা তখন তার হাত বাড়িয়ে দেয় আর মনে মনে বলে, আমি তোমাকে বিশ্বাস করি। এরপর তার জাদুর ফলে তারা দুজনে আকাশে উঠতে থাকে। ফা তো এইসব দেখে অনেক অবাক হয়ে যায়। আজিন বলে, আমার হাত কিন্তু ছাড়বে না, না হলে পড়ে যাবে। ফা এতে অনেক বেশি খুশি হয়ে যায় আর আজিন তার দিকে তাকিয়ে থাকে। এরপর তারা সবচেয়ে বড় টাওয়ারের উপরে বসেছিল। আজিন বলে, তুমি যদি এরকম জাদু করতে পারতে তাহলে কি করতে? ফা বলে, আমি হয়তো থাইল্যান্ডের সবচেয়ে উঁচু বিল্ডিং এর ছাদে গিয়ে বসে থাকতাম। এরপর ফা তাকে নামসাইয়ের ব্যাপারে বলতে থাকে। একদিন নামসাই বসে বসে ড্রয়িং করছিল। ফা সেটা দেখে তার অনেক প্রশংসা করে। নামসাইয়ের কাছেও ফাকে ভালো লাগে আর ধীরে ধীরে তারা দুজন অনেক ভালো বন্ধু হয়ে যায়। নামসাইয়ের জীবনে কোনো সকালাত ছিল না। সে বলে, আমরা দুজন একই রকম ছিলাম, তাই হয়তো আমাদের মধ্যে অনেক তাড়াতাড়ি ফ্রেন্ডশিপ হয়। আমরা ছাদে এসে অনেক
অনেক সময় কাটাতাম। ওই সময় নামসাই আর আমি অনেক বেশি খুশি ছিলাম। কিন্তু একদিন নামসাইয়ের মা ফাকে ডিনারে নিয়ে যেতে বলে। নামসাইয়ের মা অনেক স্ট্রিক্ট ছিলেন। নামসাই সব বিষয়ে 80-র উপরে নাম্বার পেয়েছে, যার কারণে তার মা তার উপরে অনেক রেগেছিল যে ফায়ের সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকেই তার রেজাল্ট খারাপ হচ্ছে। ফা তার কাছে ক্ষমা চায় যে সে হয়তো নামসাইয়ের পড়াশোনায় ডিস্ট্রাকশন তৈরি করেছে, কিন্তু নামসাই তাকে আটকে বলে এরকমটা না, আমরা একজন আরেকজনকে পড়াশোনায় অনেক সাহায্য করি। তার মা ক্যামেরা বের করে বলে তাহলে এইসব কি? সে ফায়ের রেজাল্ট জানতে চাইলে নামসাই বলে ফা ভুলে গেছে। নামসাইয়ের মা তাকে চিৎকার করে থামিয়ে দেয় আর এক প্রকার জোর করে ফায়ের রেজাল্ট কার্ডটা দেখে নেয়। ফা সবগুলো বিষয়ে 90-এর উপরে নাম্বার পেয়েছে। এটা দেখে সে বলে তুমি তো অনেক স্মার্ট ফা, তুমি ঠিকই পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছো, প্রতিটা সাবজেক্টে তুমি নামসাইয়ের থেকে এগিয়ে আছো। এইসবে ফা অনেক অপমানিত বোধ করে, তাই সে তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। তবে ভুলবশত সে ওখানে তার কিরিংটা ফেলে এসেছিল। সে যখন ওটা আনতে যায় দেখতে পায় নামসাইয়ের মা নামসাইয়ের সব ড্রয়িং আগুনে পুড়িয়ে দিচ্ছে, এমনকি রড গরম করে সেটা দিয়ে তাকে মারছে আর বলছে তুমি আমার মান সম্মান সব ডুবিয়ে দিচ্ছ, তুমি অন্যান্য মেয়েদের মতো কেন ভালো রেজাল্ট করতে পারো না? এইসব দেখে ফা তো অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তার কিছু করার সাহসও হচ্ছিল না আর সে ওখান থেকে চলে যায়। ফা বলে এরপর থেকে নামসাইয়ের সাথে কথা বলার সাহসটুকু আমার আর হয়নি, আমি ধীরে ধীরে তার জীবন থেকে গায়েব হয়ে যাই। কিন্তু যেদিন নামসাই মিউজিক রুমে গিয়েছিল ওই দিন আমি তার হাতে রক্ত দেখেছিলাম। হয়তো সে নিজেই ম্যানিকুইনের গায়ে রক্ত লাগিয়ে এইসব নাটক সাজিয়েছিল যেন আমরা কোনোভাবেই তাকে সন্দেহ না করি। আর সেদিন থেকেই তার উপর আমার সন্দেহ হয়েছিল, কিন্তু আমি নিজেকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছিলাম যে যা হয়েছে এসবের সাথে নামসাইয়ের কোনো সম্পর্ক নেই। ফা বলে নামসাই জেনে গেছিল যে আমরা দুজন এটা নিয়ে ইনভেস্টিগেট করছি, তাই সে আমাদের মনোযোগ সরানোর জন্যই এরকমটা করেছে। সে অনেক কাঁদতে থাকে আর বলতে থাকে আমার জন্যই নামসাই এরকম হয়ে গেছে, তাকে এইভাবে ছেড়ে দেওয়া আমার উচিত হয়নি। সেদিন তাকে আমার রক্ষা করা উচিত ছিল, তার পাশে থাকা উচিত ছিল আমার, কিন্তু আমি তাকে কোনো সাহায্য করিনি, পালিয়ে গেছিলাম। আমি তাকে এরকম হতে বাধ্য করেছি, আমি সে যে তাকে ভিলেন বানিয়ে দিয়েছি। সে আজিনকে সরি বলে তাকে আগে থেকে এইসব না বলার জন্য। আজিন তাকে বোঝায় যে এতে তোমার কোনো দোষ নেই। ফা বলে তুমি প্লিজ নামসাইকে এইসব থেকে বের করে আনো, আমি পুরানো নামসাইকে ফিরে পেতে চাই। আজিন বলে তুমি না বললেও আমি এটা করব, আমি শিওর যে নামসাই নিজেও একজন ভিকটিম, কিছু খারাপ লোক তাকে দিয়ে এইসব করাচ্ছে, আর যদি সে ওই লোকদের কথা মতো কাজ না করে সে কিছুদিনের মধ্যেই মারা যাবে, তাই আমাদের দ্রুত কিছু একটা করতে হবে। আজিন তখন বলে একটি গ্রুপ আছে যারা হতাশায় থাকা মানুষদের দিয়ে এরকম জঘন্য কাজ করাচ্ছে, তাদের গ্রুপটাকে এনিগমা বলা হয়। তারা কালো জাদু করে আর দুর্বল লোকেদেরই তারা তাদের কাজে ব্যবহার করে। দুনিয়াতে দু ধরনের জাদু আছে, একটা হলো হোয়াইট আর্টস যেটাকে ধর্মাখুন বলা হয়, যারা ভিপাসানা মেডিসিন ব্যবহার করে যেন সাধারণ মানুষদেরকে সাহায্য করতে পারে। দ্বিতীয়ত হলো ব্ল্যাক আর্টস যেখানে খারাপ লোকরা কালো জাদু করে থাকে আর আত্মাদের ব্যবহার করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। পুরো দুনিয়াতে এনিগমা অনেক শক্তিশালী কালো জাদু ব্যবহার করে থাকে, তবে কেউ জানে না কারা কারা এই গ্রুপে কাজ করছে। আমি ভেবেছিলাম এই স্কুলে এনিগমা গ্রুপের কেউ আছে, এজন্যই এখানে এসেছিলাম, কিন্তু এসে দেখি নামসাই এনিগমাদের অর্ডার ফলো করছে, সে কোনো এনিগমা নয়। ফা জিজ্ঞেস করে তাহলে তুমি কি? আজিন বলে আমি এনিগমা হান্টার। ফা বলে তারা এইসব কেন করছে? আজিন বলে প্রথমত তারা টাকার জন্য এসব করছে, আমরা দেখি নামসাইও তাদেরকে অনেক টাকা পাঠিয়েছিল, আর দ্বিতীয়ত হলো তারা মানুষদেরকে কষ্ট পেতে দেখে আনন্দ পায়, তারা পুরো পৃথিবীকে জ্বালিয়ে দিতে চায়, তবে কেউ জানে না তাদের ফাইনাল লক্ষ্য আসলে কি। নামসাইকে বাঁচানোর জন্য আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে, আর না হয় দুদিনের মধ্যেই নামসাই নিশ্চিত মারা যাবে। ফা তাকে রিকোয়েস্ট করতে থাকে নামসাইকে বাঁচানোর জন্য, সে সবকিছু করতে রাজি। আজিন তখন বলে তোমার বন্ধুকে নিয়ে ভাবার আগে নিজেকে নিয়ে ভাবো, কারণ তোমার হাতেও সময় নেই। আর এটা শুনেই ফা অজ্ঞান হয়ে যায়, আর বাস্তবে আজিন তাকে ধরে ফেলে আর তাকে আস্তে করে শুইয়ে দেয়। আজিন তখন তাকে প্রমিস করে যে আমি কারোরই কোনো ক্ষতি হতে দিব না। সকালবেলা আজিন ফাকে বলে আমাদের প্ল্যানের জন্য রেডি আছো তো? আমাদের কাছে আজকের দিনটাই আছে। এরপর প্ল্যান মতো ফা স্কুলে চলে আসে আর আজিন নামসাইয়ের বাড়ি চলে যায় নামসাইয়ের সাথে কথা বলতে। এরপর নামসাইয়ের মা নামসাইকে ডাকে, কিন্তু নামসাই বলে সে এখন পড়ছে তাই সে দেখা করবে না। নামসাইয়ের মা তার ব্লাড প্রেশারের ওষুধ নিচ্ছিল, হঠাৎ করে আজিন এখানে কোন একটা শক্তির অনুভব করে, তাই সে তাড়াতাড়ি করে উপরে যাচ্ছিল। নামসাইয়ের মা তখন তাকে আটকাতে গিয়ে তার হাতের ট্যাটুগুলো দেখে ফেলে। সে ভাবে আজিন হয়তো কোনো টিচার না, তাই তার দিকে ছুরি ধরে। আজিন তাকে বোঝানোর চেষ্টা করে যে নামসাই বিপদে আছে, কিন্তু ঘাড়তেরা মহিলা বলতে থাকে নামসাই শুধুমাত্র আমার, তোমার তাকে নিয়ে চিন্তা করতে হবে না। আজিন জাদু করে ছুরিটা ফেলে দেয়, আর এইসব দেখে আজিন বলে আমি এখন বুঝতে পারছি নামসাই কেন এমন হয়ে গেছে, কারণ আপনি নামসাইকে ঠকাচ্ছেন, ঔষধের নামে ড্রাগ নিয়ে নিজের মেয়েকেই অত্যাচার করছেন। এইসব শুনে নামসাইয়ের মা আরো বেশি হাইপার হয়ে যায় আর সে পুলিশকে কল করতে যায়, কিন্তু
কিন্তু পেছনে ঘুরলেই দেখতে পায় যে আজিন ওখানে নেই। আমরা দেখি আজিন তার পেছনে, সে কোনোভাবে তাকে বেহুশ করে দেয় আর তাড়াতাড়ি করে উপরে চলে যায় নামসাইয়ের সাথে কথা বলতে। সে তাকে বলে তুমি যা করছো ভুল করছো, তুমি যে ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করছো এটা তোমার দিকে ফিরে আসবে, তোমার অনেক ক্ষতি হবে, তোমাকে ব্যবহার করা হচ্ছে। নামসাই বলে কি আমাকে ব্যবহার করছে আর কেনই বা তারা এমন করবে? আজিন বলে এখনো সময় আছে, আমি তোমাকে বাঁচাতে পারি। তখনই আজিন কিছু একটা বুঝতে পেরে রুমে ঢুকে যায় আর দেখে নামসাই তো এখানে নেই। এতক্ষণ সে ফোন দিয়ে স্পিকারের মাধ্যমে কথা বলছিল। আজিন বলে তুমি কি করার চেষ্টা করছো, তুই কোথায় আছো? নামসাই বলে তুমি নিজেই গেস করো আমি কোথায় আছি। অন্যদিকে আমরা ফাঁকে দেখি আজিনের কথা মতো সে লাইব্রেরিতে কাজ করছিল। তখনই তার কাছে নামসাই চলে আসে আর বলে ছুটির দিনে একা একা স্কুলে আসা বিপজ্জনক, এটা কি তুমি জানো না? সে চাকু নিয়ে তার দিকে এগোতে থাকে। এদিকে আজিনও বুঝতে পারে ফায়ের জীবন ঝুঁকিতে আছে, তাই সে স্কুলের দিকে আসতে থাকে। এদিকে নামসাই তার পিছু করতে থাকে, এজন্য ফা পালিয়ে একটি জায়গায় লুকিয়ে থাকে। কিন্তু তখন ফা রেগে ওখানে দাঁড়িয়ে যায় আর বলে তুমি কেন এইসব করছো? নামসাই বলে এসব বলে তুমি আমার সময় নষ্ট করছো তাই না? এই বলে সে তার দিকে এগিয়ে যেতে থাকে। তবে একটি রশিতে তার হাত লেগে যায় আর এতে তার হাত জ্বলতে থাকে, কারণ আজিন আগে থেকে এই রশিতে জাদু করে রেখেছিল। ফা বলে তুমি যা করছো এতে তোমার জীবন ঝুঁকিতে পড়ছে, আমি সত্যি তোমাকে সাহায্য করতে চাই। নামসাই বলে তুমি কি ভাবছো আমি সব জানি না? আমি সবকিছু জানি। এটা শুনে ফা অবাক হয়ে যায় আর বলে তুমি এসব জানার পরেও তাহলে কেন এসব করছো? তুমি কি মেধাবী ছাত্রীদের এতটাই ঘৃণা করো যে তাদেরকে ধ্বংস করতে তুমি নিজের জীবনটাই বলি দিচ্ছ? নামসাই বলে এরকমটা নয় যে আমি শুধু মেধাবী ছাত্রীদেরকেই ঘৃণা করি, আমি পুরো পৃথিবীর মানুষদেরকেই ঘৃণা করি, তাই আমি পুরো পৃথিবীকে জ্বালিয়ে দিতে চাই। আমি চাই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাক, যেরকমটা আমার জীবন ধ্বংস হয়ে গেছে। ফা বলে তুমি ধ্বংস হওনি, এখনো সময় আছে ফিরে আসার। নামসাই এটা শুনে হাসতে থাকে। সে তার মুখ থেকে মাস্কটা সরিয়ে বলে তোমার কি মনে হয় আমার কাছে এখনো সময় আছে? তার মুখের অবস্থা খুবই বাজে ছিল। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইনিগমা থেকে তার কাছে আরো একটি পার্সেল এসেছিল, যেখানে একটি হাতিয়ার ছিল আর কালো জাদুর বইয়ে যেরকম সিম্বল আঁকা ছিল সে নিজেই নিজের চেহারাতে সেই সিম্বল গুলো কেটে বানিয়েছে। এসব দেখে ফা অনেক ভয় পেয়ে যায়। নামসাই তার হাত কেটে রশিতে রক্ত ফেলে, যার ফলে মন্ত্রপুত রশিটা ছিঁড়ে যায়। ফা দৌড়াতে শুরু করে। সে ফায়ের কাছে এসে তাকে ধরে মারার চেষ্টা করছিল আর তখনই এখানে আজিন এসে তাকে আটকায় আর তাড়াতাড়ি করে ফাকে এখান থেকে চলে যেতে বলে। ফা এখান থেকে চলে গেলে তাদের দুজনের মাঝে লড়াই শুরু হয়ে যায়। এদিক থেকে ফা এসব শব্দ শুনতে পায়। আজিন নামসাইকে বলতে থাকে আমরা কোনো উপায় খুঁজে বের করব, তুমি প্লিজ থেমে যাও। নামসাই পেছন থেকে এসে বলে আর কি উপায় খুঁজে বের করবে যখন আমার এই অবস্থা? তার একটা হাত একদম ভেঙে গেছিল। নামসাই আজিনকে অ্যাটাক করতে গেলে তখনই ফা এসে তার দিকে ফায়ার এক্সটিংগুইশার ছুড়ে দেয়। আজিন আর ফা তখন ওখান থেকে পালিয়ে আসে। আজিন তাকে বলে আমি তোমাকে পালিয়ে যেতে বলেছিলাম, কেন ফিরে এসেছো? ফা বলে তোমাকে সাহায্য করতে। আজিন বলে আমি এটা হ্যান্ডেল করতে পারবো, তাই তাড়াতাড়ি তুমি এখান থেকে চলে যাও। ফা বলে আমি সত্যি তোমাকে সাহায্য করতে চাই। আজিন বলে আমি তোমাকে এসব বলছি কারণ আমি তোমাকে নিয়ে চিন্তা করি, তাই প্লিজ একটা সেফ জায়গায় চলে যাও, আমি নামসাইকে সামনে নিব। ফা বলে আমাকে প্রমিস করো তোমার কিছু হবে না। আজিন হেসে ওখান থেকে চলে যায় আর নামসাইয়ের সাথে লড়াই করতে থাকে। তাই ফা আর কিছু না ভেবে ওখান থেকে চলে যায় আর আজিনের অফিসের মধ্যে এসে লুকিয়ে থাকে। আর তখনই এসে জোরে শব্দ শুনতে পায়। লড়াই করতে করতে আজিন আর নামসাই দুজনেই উপর থেকে নিচে পড়ে গেছে। ফা তখন দৌড়ে আজিনের কাছে চলে আসে। আজিন বলে আমি ঠিক আছি, তুমি তোমার বন্ধুকে নিয়ে চিন্তা করো। নামসাই অনেক দুর্বল হয়ে গেছিল, তার অবস্থা অনেক খারাপ ছিল। আজিন তাকে বলে এখনো সময় আছে, হার মেনে নাও। কিন্তু নামসাই বলে আমি কিছুতেই হার মানবো না। আর তার এই অবস্থার মধ্যেই সে উঠে চলে যেতে থাকে, যা দেখে ফায়ের অনেক খারাপ লাগে। তার তখন মনে পড়ে সে নামসাইকে প্রমিস করেছিল সে নামসাইয়ের স্বপ্ন পূরণ করতে সব সময় তার পাশে থাকবে। এদিকে নামসাই সেই গাছটির কাছে চলে আসে যেখানে আগে থেকেই তারা দুজনে সবকিছু ভেঙে ফেলেছিল। আজিন এসে বলে তুমি কি ভেবেছো আমরা জানতে পারবো না যে কালো জাদুর সেন্টারটা কোথায়? আমি আগে থেকেই ফাকে বলে রেখেছিলাম এই সব কিছু নষ্ট করে ফেলতে। নামসাই তখন চিৎকার করতে থাকে যে আমার সাথেই কেন এমনটা হয়, আমি কেন কোনো স্বপ্ন দেখতে পারি না। ফা তখন বলে নামসাই তোমার তো এটা স্বপ্ন ছিল না, আমি যে নামসাইকে চিনতাম তার স্বপ্ন ছিল আর্টিস্ট হওয়া। নামসাই বলে নাটক বন্ধ করো, তুমিও আমাকে একা ছেড়ে চলে গেছিলে। ফা বলে আমি তোমাকে ভুলে যাইনি, আমার সবকিছু মনে আছে, আমাদের সেই প্রথম দেখা, আমাকে তোমার সেই ছাদে নিয়ে যাওয়া, একসাথে কত ভালো সময় কাটিয়েছি আমরা দুজন। আর আমি সেদিন দেখেছিলাম তোমার মা তোমার সাথে কি করেছিল। নামসাই আই এম সরি, কিন্তু আমি শুধু ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম আমার জন্যই তোমার মা তোমাকে মেরেছে। এরপর থেকে আমার সাহস হয়নি তোমার সাথে কথা বলার। সে নামসাইয়ের কাছে গিয়ে বুঝায় যে আমি তোমার পাশে আছি, আমি আর কখনোই তোমাকে ছেড়ে যাব না, এখনো সময় আছে, আমরা দুজনে মিলে সবকিছু ঠিক করে নিব। নামসাই তার কথা শুনে কান্না করতে থাকে আর বলতে থাকে জানি না আমি কখন এমন হয়ে গেলাম। সে ফাকে জড়িয়ে ধরে কান্না করছিল আর জিজ্ঞেস করছিল সত্যি আমার কাছে সুযোগ আছে
তাই না? ফা বলে অবশ্যই, আমরা দুজনেই তোমাকে সাহায্য করব, তাই না মিস্টার আজিন? তখনই একটি অদৃশ্য শক্তি এসে আজিনকে ছুঁড়ে ফেলে দেয়। ফা তখন দৌড়ে তার কাছে চলে যায়। এরই মধ্যে ওই শক্তি নামসাইকে নিজের দিকে টানতে থাকে। তার শরীর ভয়ানকভাবে মুচড়ে যেতে থাকে আর সে অনিচ্ছা সত্ত্বেও নিজের হাত কাটতে থাকে আর সেই রক্ত সে গাছের সাথে লাগাতে থাকে। তখনই আকাশটা কালো অন্ধকার হয়ে যায়। সেখানে একটি আয়না তৈরি হয়ে যায় আর ওটা ফেটে ধোঁয়া বের হচ্ছিল, যেটাতে নামসাইয়ের পুরো শরীর পুড়ে যাচ্ছিল। নামসাই প্রচুর চিৎকার করতে থাকে আর এই সিনটা এত বেশি ভয়ঙ্কর ছিল কি বলবো। আজিন তখন তাড়াতাড়ি করে তাকে বাঁচাতে চলে যায় আর ওই শক্তিটাকে আটকানোর চেষ্টা করে। সে ফাঁকে বলে, তুমি তো জানো এখন তোমাকে কি করতে হবে। এটা বলে সে চুটকি বাজায়, যার ফলে ওই আয়নাটি গায়েব হয়ে যায় আর নামসাই বেহুশ হয়ে যায়। কিন্তু ওই খারাপ শক্তিটা এখন আজিনের ভেতরে ঢুকে পড়ে। তাকে দেখতে ভয়ঙ্কর লাগছিল। সে ফাঁকে মারার জন্য তার উপর হামলা করে। ফা এখান থেকে পালাতে থাকে। এরপর সে লাইব্রেরিতে চলে যায় কিছু জিনিসপত্র নিতে। সে ইভার কাছে কল করে সাহায্য চায়। ইভা তাকে ইলেকশন তৈরি করার নিয়মগুলো বলে দেয়। তখনই এখানে আজিন চলে আসে। ফা কোনোভাবে লাইব্রেরি থেকে বের হয়ে দরজাটা বন্ধ করে দেয়। আজিনও দরজা ভেঙে বাইরে চলে আসে। এদিকে ফা তার আঙ্গুল কেটে কিছু একটা করে। তখনই সেখানে আজিন চলে আসে আর তার একদম সামনেই ফা দাঁড়িয়েছিল। আমরা তখন বুঝতে পারি ফা এখানে ইলেকশন ম্যাজিক ক্রিয়েট করেছে, যার ফলে আজিন যখনই এখানে ঢুকে সবকিছু অন্ধকার হয়ে যায়। সে আর ফাকে দেখতে পাচ্ছিল না। তবে একটু পরই আজিন চালাকি করে এখানে পানির বালতি ফেলে দেয়। ফায়ের পা যখনই পানিতে পড়ে তার পায়ে পানি লেগে যায়। এজন্য ফা যেখান দিয়ে যাচ্ছিল ওখানে তার পায়ের ছাপ পড়ে। তখন আজিন বুঝে যায় ফা কোথায় আছে। আজিন তার পিছু করতে থাকে তাকে ধরার জন্য, কিন্তু সে বারবার ফাকে অ্যাটাক করলেও ধরতে পারছিল না। তখনই ফা সুযোগ বুঝে তার পেছন থেকে তার পায়ে শিকল বেঁধে দেয় আর ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। আসলে আজিন আগে থেকেই এখানে জাদুমন্ত্র করে রেখেছিল আর ফাকে সবকিছু শিখিয়ে রেখেছিল যে এরকম সিচুয়েশন আসতে পারে আর তখন কিভাবে তাকে লড়াই করতে হবে। আজিনের বলা মতো ফা মন্ত্র পাঠ করতে থাকে, কিন্তু যেই শিকলটা আজিনের পায়ে বেঁধে দিয়েছিল সেটা খুলে যায় আর আজিন পানির উপরে চলে আসে। ফা এতে অনেকটা ভয় পেয়ে যায়, তবে সে নিজেকে শান্ত রাখে আর আজিনের কথা ভাবতে থাকে। সে তখন তার গলা থেকে লকেটটা খুলে পানিতে ফেলে দেয়, যার ফলে আজিন আবারও পানিতে ডুবে যায় আর কাগজগুলো সব কালো হয়ে যায়। মানে তার ভেতর থেকে এখন খারাপ শক্তিটা বের হয়ে গেছে। আজিন পানির উপরে উঠে আসে, কিন্তু এরপরেই ফা বেহুশ হয়ে উপর থেকে পানিতে পড়ে যায়। তখনই নামসাই এসে ফাকে বাঁচিয়ে নেয়। নামসাই তাকে বলে, তুমি আমাকে প্রমিস করেছো আর কখনোই আমাকে ছেড়ে যাবে না, তাই প্লিজ আমাকে ছেড়ে যেও না। ফাও তখন হ্যাঁ বলে আর বলে এখন থেকে আমরা সব সময় একসাথে থাকবো। তাদের একসাথে দেখে আজিন খুশি হয়ে যায় আর ফাকে বলে, তুমি আজকে যা করেছো এর জন্য আমি তোমাকে 100-তে 100 দিচ্ছি। এরপরে অনেকটা সময় কেটে যায়। স্কুলের সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়। পড়াশোনার পাশাপাশি এখন এক্সট্রা কারিকুলামও শুরু হয়েছে। নামসাই তার আর্টের জন্য অ্যাওয়ার্ডও পায়। সবাই তাকে দেখে একটু আর চোখে তাকায়। তখন ইভা তাকে চেয়ার আপ করা শুরু করলে সবাই হাতে তালি দেয়। ফাও তার জন্য অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর ফা নামসাইয়ের মাকে বোঝাতে যায় যে নামসাই আর্ট অনেক ভালো পারে। নামসাই যদি আর্ট নিয়ে পড়াশোনা করতে পারে সে ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবে। সে বলে, তুমি তো একদমই তোমার টিচারের মতো কথা বলছো। ফ্ল্যাশব্যাকে দেখি আজিনও তাকে নামসাইয়ের ব্যাপারটা বুঝাতে এসেছিল, সেও একই কথা বলেছে। অবশেষে সে মেনে নেয় আর নামসাইকে বলে, ঠিক আছে তোমার যা ইচ্ছা করতে পারো, তবে একটা কথা মনে রেখো, যেটাই করবে সেটাতেই তোমার 100 দেওয়ার চেষ্টা করবে। এটা শুনে নামসাই আর ফা খুশি হয়ে যায়। পরদিন তারা যখন স্কুলে আসে তারা জানতে পারে আজিন স্কুল ছেড়ে চলে যাচ্ছে। প্রথম সবাই আজিনকে নিয়ে মজা করলেও এতদিনে আজিন সবার প্রিয় হয়ে গেছিল আর ফায়ের তো একটু বেশি প্রিয় হয়েছিল। ফায়ের তখন মনটা অনেক খারাপ হয়ে যায়। সবাই আজিনকে গুড বাই বলে আর আজিন তাদের স্কুলের গ্রুপ থেকে লিভ নেয়। আজিন তখন ওখানে আওয়াজ শুনে এগিয়ে যেতে থাকে। তখনই ফা তাকে সারপ্রাইজ দেয়। আসলে ফা তার জন্য ফেয়ারওয়েল পার্টি রেখেছিল। এরপর তারা দুজন মিলে পার্টিটা এনজয় করে। দুজনে গান গায়, খাবার খায় আর অনেক মজা করে। এরপর ফা মন খারাপ করে বসেছিল। আজিন জিজ্ঞেস করে তার কি হয়েছে। ফা বলে জানি না। এরপর ফা তাকে জিজ্ঞেস করে তুমি এখন কি করবে। আজিন বলে আমি আবারও ইনিগমাকে খুঁজতে যাব। আর তুমি কি করবে? তুমি আসলে ভবিষ্যতে কি হতে চাও ফা? ফা বলে এটাই তো প্রবলেম, আমার নিজের কোনো লক্ষ্যই ছিল না, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমার কি করা উচিত। তুমি যেটা করছো আমিও সেটাই করতে চাই। আমি আর পড়াশোনা করতে চাই না, আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। আর তুমি হয়তো জানো না আমি সব সময় এরকম অদ্ভুত কিছুই করতে চেয়েছিলাম। আজিন বলে তুমি পড়াশোনায় অনেক ভালো, এসবে তোমার জীবন অনেক ঝুঁকিতে পড়বে, তুমি ভবিষ্যতে অনেক ভালো কিছু হতে পারবে। ফা বলে কিন্তু আমি এসব কিছুই চাই না, আর তুমি জানো যে আমি ধনী হতেও চাই না, আমি শুধু থ্রিল আর চ্যালেঞ্জ পছন্দ করি, আমি রিস্কি কাজ করতে চাই, তাছাড়াও আমি সারা জীবন তোমার সাথে কাটাতে চাই। আজিন তখন তার মুখ বন্ধ করে দেয় আর বলে আমার সময় শেষ, আমাকে চলে যেতে হবে। ফা প্রচুর কান্না করতে থাকে। তখন হঠাৎ করেই ফা তাকে কিস করে বলে আমি তোমাকে ভালোবাসি। তখনই আজিন বলে তোমার সময়
সময় শেষ হয়ে গেছে। এই বলে সে ফু দেয়। আর এরপর ফা যখন নিজের চোখ খোলে সে নিজেকে তার রুমে তার বিছানার উপরে দেখতে পায়। সেখানে একটি কাগজ দেখতে পায় যেখানে লেখা ছিল আজিন তাকে 100-তে 100 দিয়েছে। ফা প্রচুর কান্না করতে থাকে কারণ আজিন তাকে ছেড়ে একেবারে চলে গেছে। এরপর অনেকটা সময় পার হয়ে যায়। ফা আর নামসাই ইনিগমার ব্যাপারে কথা বলছিল। তারা ইন্টারনেটে ইনিগমা নিয়ে সার্চ করে কিন্তু এই ব্যাপারে কিছুই পায় না। ফা বলে ইনিগমাটা আসলে কি? নামসাই বলে এটা তো আমিও জানি না, আমি তাদেরকে কখনো দেখিওনি, তারা শুধু আমার সাথে কন্ট্যাক্ট করত। তখনই তারা ব্রেকিং নিউজে দেখতে পায় যে আনিয়া নামের একজন ফেমাস মডেলকে আজকাল একজন নন সেলিব্রিটির সাথে দেখা যাচ্ছে, হয়তো তারা ডেট করছে। আর তারা দেখতে পায় যে ছেলেটা আসলে আজিন। ফা এটা দেখে খুশি হয়ে যায় যে আজিনের ব্যাপারে অন্তত সে একটা ইনফরমেশন তো পেল। তখন ফায়ের পায়ের কাছে আমরা ওই পোকা দেখতে পাই যেগুলো আজিন কন্ট্রোল করত। অন্যদিকে দেখি আজিন আর আনিয়া রোমান্স করছিল। আনিয়া বলে আমাদের কেয়ারফুল থাকা উচিত, কেউ যদি আমাদের ছবি তুলে লিক করে দেয়। আজিন বলে এটা তো আরো ভালো হবে, তুমি কি চাও না যে আমাদের সম্পর্কটা আরো গভীর হোক? সে আনিয়ার দিকে এক নজরে তাকিয়েছিল। তাকে বিদায় দিয়ে আজিন চলে যায়। এরপর আনিয়া তার রুমে আসে যেখানে আগে থেকেই কেউ বসেছিল। আনিয়া বলে সে আমাদের এতটা কাছে আছে, আমাদের কি তাকে ছেড়ে দেওয়া উচিত হবে? সে আজ আমাকে ধরে ফেলতেই যাচ্ছিল। ওই ব্যক্তি বলে চিন্তা করো না। আমরা দেখি সে আজিনকে সিসিটিভি ফুটেজে দেখছিল। তখন দেখা যায় ইভাও আজিনের উপর নজর রাখছিল। এর মানে হতে পারে ইভাও ইনিগমার হয়ে কাজ করে। লোকটি বলে যতদিন মানুষের ইচ্ছা থাকবে, যতদিন পৃথিবীর সবাই তাদের সিক্রেট লুকিয়ে রাখবে, আর যতদিন আজিন ইনিগমাকে খুঁজতে থাকবে, ততদিন আমাদের চিন্তা করার দরকার নেই। কিন্তু একদিন নিশ্চয়ই আমরা একজন আরেকজনের মুখোমুখি হব। তখনই বিদ্যুৎ চমকালে আমরা লোকটার চেহারা দেখতে পাই। আর এটা দেখে তো আমার মাথা পুরো ঘুরে গেছে যে এটা কি দেখলাম। এটা তো ব্রাইটকে তো নিশ্চয়ই তোমরা চেনো, A4 থাইল্যান্ড ড্রামার সেই থাইম। আর হ্যাঁ, তোমরা যারা আমার A4 থাইল্যান্ড ড্রামাটা দেখোনি, আমি তাদেরকে বলতে চাই যে তোমরা কোনো ড্রামাই দেখোনি, তোমাদেরকে এখনই A4 থাইল্যান্ড ড্রামাটা দেখা উচিত। তো এখানে হতে পারে ব্রাইটও ইনিগমার সাথে জড়িত, আর হয়তো দ্বিতীয় সিজনে সে থাকতেও পারে। তখন আজিনও অদ্ভুত একটা শক্তি অনুভব করতে পারে, আর সেও তখন ব্রাইটকে দেখতে পায়। আর এখানেই সিরিজটার প্রথম সিজন শেষ হয়ে যায়। তো আমি সিজন 2 আনার ট্রাই করব, তবে তোমাদেরকে কিন্তু বেশি বেশি লাইক কমেন্ট করে শেয়ার করতে হবে যেন আমি দ্বিতীয় পর্ব আনার জন্য ইন্সপায়ার্ড হই। ওকে, তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর এরকমই ভালো ভালো ড্রামার এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।